অনেকেরই পঞ্চায়েতে কোন পদে অ্যাপ্লাই করব বা পঞ্চায়েতের কোন পদটা বেস্ট হবে এই নিয়ে অনেকের মনে প্রচুর প্রচুর প্রশ্ন আছে। অনেক ছেলেদের অনেক মেয়েদের মনে হচ্ছে যে আমি বিএ পাস বা আমি মাধ্যমিক পাস বা আমি এইচএস পাস, আমার কোনটাতে দিলে ভালো হবে, কোনটা আমার জন্য যোগ্য হবে। তো এই নিয়ে সকলের যেটা মনের মধ্যে প্রশ্ন আছে সেই প্রশ্নেরই আজকে সমাধান করতে আমি চলে এসেছি। তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই দেবো যে তোমাদের জন্য বেস্ট পথ কোনটা হবে, তোমরা কোন পোস্টে ফর্ম ফিল আপ করলে তোমাদের জন্য সেটা যোগ্য হবে, আর তোমরা কোন পদে ফর্ম ফিল আপ করে তোমরা ঠিকভাবে এক্সাম দিতে পারবে। তো আজকে এই নিয়ে কিন্তু এই পুরো ভিডিওটার মধ্যে আলোচনা করবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তোমাদের সকল সমস্যার যেটা তোমাদের মনে হয় যেটা প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নে তোমরা উত্তর পেয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য আমি মেন 4টি পদের কথা বলবো, যে 4টি পদ তোমরা স্টাডি করলে ভালো করে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু এক্সামের মধ্যে বসতে পারবে। খালি এক্সামে বসা বলে না, তোমরা কিন্তু এই পরীক্ষায় সফল হবে। আর তোমরা এই যে পরীক্ষাটা এমসিকিউ যে কোশ্চেনের যে পরীক্ষাগুলো দেবে সেই পরীক্ষা থেকে যাতে তোমরা ইন্টারভিউয়ে যাও, সেই 4টি পদের কথাই আমি বলবো, যে 4টি পদ কিন্তু তোমাদের যোগ্য বা তোমরা পারবে। বিশেষ করে যারা স্নাতক পাশ করে বসে আছে, অনেকে আছে, আমি যতটা জানি প্রচুর লক্ষ লক্ষ লোক কিন্তু স্নাতক পাশ করে বসে আছে, তারা বিএড ডিএড করেনি জন্য তারা কোনো শিক্ষক নিয়োগ করতে পারছে না। তো তাদের তো আইসিডিএস আর এই পঞ্চায়েতের পরীক্ষাগুলোতেই অ্যাপ্লাই করতে হবে। তো আমি সেই জন্যই বলছি, আর সেরকম এক ধরনের আমিও, যে আমি কিন্তু বিএ পাশ করা সত্ত্বেও আমার যেহেতু বিএড ডিএড অনেকেই আছে অনেক কারণে, বাড়ির প্রচুর কারণে, অনেক সমস্যার কারণে, অনেক টাকা পয়সার কারণে কিন্তু অনেকেই আছো যারা কিন্তু বিএড ডিএড করতে পারো না। খালি টাকা পয়সার জন্য বললে হবে না, তার অনেক সময় অনেক অসুবিধা চলে আসে, সেই ফ্যামিলিগত কারণে হোক বা ব্যক্তিগত কারণে হোক। তো অনেকে সেই কারণে বিএড ডিএড করতে পারে না। তো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, এই আইসিডিএস বা এই পঞ্চায়েতের ফর্ম ফিল আপ। তো আমি যেটা তোমাদের পঞ্চায়েতের মধ্যে, পঞ্চায়েতে যেহেতু অনেক পদ আছে, প্রায় 18টি পদ আছে, তো তার মধ্যে তো অনেকের মনে প্রচুর কোশ্চেন যে আমি কোন পদে করব কোন পদে করবো না, এতগুলা পদ আমার জন্য কোনটা ঠিক হবে, কোন কোশ্চেন কেমন হবে, কোন কোশ্চেনে আমি পারবো কোন কোশ্চেনে পারবো না। খালি তো ফর্ম ফিল আপ করে নিলে হলো না, আমাকে তো সেখানে এক্সামে বসতে হবে, তার মধ্যে সব কিছু লিখতে হবে। তো সেই জন্য আমি তোমাদের কাছে এই 4টা কিন্তু মেনলি আমি 4টা পদের কথাই বলবো, যারা স্নাতক পাশ করে বসে আছো। কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করেছো তারাই কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পদে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা কম্পিউটার, যাদের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নেই, তারা হচ্ছে মাধ্যমিক পাস বা এইচএস পাস এইসব যারা পাস করে বসে আছো, তারা তো গ্রাম পঞ্চায়েতে কর্মী পদে নিয়োগ করতে পারবে, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে, আর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে। এই পদগুলোতে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। তারা এই মোট আজকে 4টি পদের কথাই তোমাদের কিন্তু বিশ্লেষণ করে বলবো। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, 2 হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কর্মী, 3 গ্রাম পঞ্চায়েতের সহায়ক, আর 4 হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি। এই 4টি পদ কিন্তু আমার মতে তোমাদের সকলের জন্য বেস্ট পদ হবে। যারাই শুধু যারা এইচএস আর মাধ্যমিক পাশ করে বসে আছে তাদের জন্য কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি আর গ্রাম পঞ্চায়েত কর্মী আর গ্রাম পঞ্চায়েত কিন্তু সহায়ক পদটাই বেস্ট হবে। তো চলো আমরা ফার্স্টে জেনে নিই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টটা এটা কি, বা এটাতে কি কি করতে হবে, বা এটাতে কি কি যোগ্যতা দরকার। তো চলো ফার্স্ট তোমাদের আমি বলবো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টটা কিসের চাকরি, কিসের ফর্ম ফিল আপ, কী করতে হবে, কী যোগ্যতা লাগবে, কি কি আসবে, সব কিছু কিন্তু এটাতে আমি ডিটেলস বলে দেবো। তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটার মধ্যে কিন্তু তোমাদের লাগবে বিএ পাস। বিএ পাস মানে স্নাতক পাস, সে বিএ হোক, বিকম হোক বা বিএসসি হোক, যেটাতেই থাকুক তোমাদের কিন্তু স্নাতক পাস লাগবে। আর তার সাথে লাগবে কম্পিউটারের সার্টিফিকেট, যেটা তোমাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। সেটা যদি যে কোনো গভর্নমেন্ট থেকেই আসুক তোমাদের কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে। তো তোমাদের কিন্তু এটাতে মেনলি লাগছে স্নাতক পাস, আর লাগতেছে কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট। তাহলে কিন্তু তোমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে পারবে। আর এটা কিন্তু ব্লক লেভেলের প্রশাসনিক কাজ পরিচালনা করতে হয়, আর আইটি অপারেশনে সামলানোর দায়িত্ব এর মধ্যে আছে। এটি কিন্তু সবচেয়ে একটা হাই প্রোফাইল সেরা জব। যেমন তোমাদেরকে বলছি যে তোমরা যত পঞ্চায়েত কর্মী বা সহায়ক আছে, এগুলোর থেকে কিন্তু এটা সবার উপরের লেভেল। আর এর কাজটা কিন্তু বেস্ট জব একবারে। এটাতে একটু হায়ার কোয়ালিটির কোশ্চেনও হয়। তো তোমরা যারাই মনে হচ্ছে যে আমি সক্ষম আছি, তো তোমরা কিন্তু এই ফর্মের জন্য একবারে অ্যাপ্লাই করতে পারো। এই পদটা কিন্তু খুব সম্মানজনক পদ। তো চলো এর মধ্যে বলতে কি কি সাবজেক্ট পড়তে হবে। তোমাদের কিন্তু মেনলি পড়তে হবে ইংলিশ, বেঙ্গলি, অ্যাথমেটিক, জিকে। এই সাবজেক্টগুলো কিন্তু 4টা পড়লেই হবে, সেটা কিন্তু একটু রিজনিংটাও কিন্তু একটু দেখতে হবে।
তোমাদের কিন্তু ইংলিশে থাকবে 25 মার্কস, বেঙ্গলিতেও থাকবে কিন্তু 25 মার্কস, মানে ইংলিশ আর বেঙ্গলিটা কিন্তু ভালো করে পড়তে হবে, যেহেতু এর মধ্যে 25 করে থাকবে। আবার জিকেতে অ্যারিথমেটিকেও কিন্তু 25 নাম্বারই থাকবে, কিন্তু তোমাদের জিকেতে কিন্তু কম নাম্বার থাকবে, 10 নাম্বার থাকবে। তাহলে কিন্তু তোমাদের বেঙ্গলি, ইংলিশ আর অ্যারিথমেটিক মানে পাটিগণিত এই তিনটাতে কিন্তু সেম নাম্বার থাকছে। আর একটা যেটা বড় কথা, অ্যারিথমেটিকটা কিন্তু তোমরা খালি যে বইটা যে আছে তোমাদের, যেটা পঞ্চায়েতে তোমরা যে বই পড়ছো, খালি সেই বই পড়েই কিন্তু তোমরা বসে থাকবে না। এটা এই কারণেই আমি বলছি, তোমরা কিন্তু যে 10 আছে তোমাদের কাছে, যদি তোমাদের বাড়ির কেউ যদি কোনো বাচ্চা যদি 10ম শ্রেণীতে পড়ে, বা তোমরা যদি কারোর থেকে যদি নিতে পারো 10ম শ্রেণী, তোমরা যতটা পারো পাটিগণিতটা খুব ভালো করে দেখবা। কারণ 10ম শ্রেণীর পাটিগণিতটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে ওখানে যেসব অঙ্কগুলো আছে, অনুপাত, সমানুপাতের, শতকরার, এইসব থেকে অঙ্কগুলো থেকে কিন্তু অনেক অঙ্ক আসতে পারে। তো সেজন্য তোমরা 10ম শ্রেণীর অঙ্ক দেখবা, প্লাস পঞ্চায়েতের যেটা গাইডলাইনের বই আছে সেই বইও কিন্তু ভালো করে স্টাডি করবা। তো আমাদের ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক আর জিকে এই 4টা সাবজেক্ট মিলে আমাদের টোটাল কিন্তু 85 নাম্বারের এক্সাম দিতে হচ্ছে। তো এটা দেওয়ার পর 85 নাম্বার থেকে আর 50 নাম্বার আমাদের যাচ্ছে ইন্টারভিউ, টোটাল হচ্ছে আমাদের 100। তো আমরা যখন এক্সামটা দিব, এটা দেওয়ার পরেই কিন্তু আমরা ওই পরীক্ষা যদি আমরা সিলেক্ট হই, তখনই কিন্তু আমরা ইন্টারভিউয়ে বসতে পারবো, না হলে কিন্তু আমরা বসতে পারবো না। তো আমাদের সেজন্য প্রথম থেকেই কিন্তু আমাদের পুরো প্রিপেয়ার হতে হবে এই এক্সামটা দেওয়ার জন্য, যাতে আমরা ভালো করে দিতে পারি। আর যেহেতু এর মধ্যে নেগেটিভ মার্কিংও থাকে, সেই জন্য কিন্তু আমাদের স্টাডিটা খুব ভালোভাবে করতে হবে। আর তার সাথে সাথে কিন্তু রিভিশন চালিয়ে যেতে হবে, যাতে আমরা প্রতিটা কোশ্চেন অ্যান্সার সঠিক আর খুব কনফিডেন্টলি দিতে পারি, যাতে আমাদের মনে কোনো ডাউট না থাকে, যেন নেগেটিভ মার্কিং আমাদের মনের মধ্যে না থাকে যেটা হবে কি হবে না। তো সেই জন্য আমি বলবো এটা ভালো করে কিন্তু এই যারাই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের ফর্ম ফিল আপ করতে চাও, ভালো করে কিন্তু পড়াশোনা এখন থেকে স্টাডি করা শুরু করে দাও। এবার চলে আসবো পঞ্চায়েতের সেক্রেটারি পদ। তো সেক্রেটারি পদে কি কি আছে চলো একটু জেনে নেই। পঞ্চায়েতের সেক্রেটারি পদে তারাই ফর্ম ফিল আপ করতে পারবো যারা 12 পাস করে আছো, মানে উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস করে বসে আছো, তারাই কিন্তু এই পঞ্চায়েতের সেক্রেটারি পদের ফর্ম ফিল আপ করতে পারবে। এটাও কিন্তু একটা খুব সম্মানজনক, এটা কিন্তু একটা খুব ভালো পদ। তো এখানে কি কাজ আছে চলো একটু জেনে নেই। পঞ্চায়েতের যাবতীয় দাপ্তরিক কাজ আছে, মানে দপ্তরে যেসব কাজগুলো থাকে ফাইলের, ওই সব কাজ করতে হবে। তার সাথে কিন্তু নানা মিটিংয়ের, কোথায় কোন মিটিং করতে হবে সেই মিটিংয়ের আয়োজন করতে হবে। আবার কিন্তু নানা রকম কাগজপত্র, নথিপত্র, যেসব ফাইলগুলো থাকে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হয়। এসব কিন্তু সব কিছুই কিন্তু মানে অফিসিয়াল যেসব কাজগুলো সেগুলো কিন্তু সব কিছুই সেক্রেটারির দায়িত্ব থাকে, মানে সেক্রেটারি হলে কিন্তু এইসব কাজগুলো করতে হবে। তো সেক্রেটারি পদটাও কিন্তু বেশ একটা সম্মানজনক আর খুব একটা ভালো পদ। তাহলে কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পদে ফর্ম ফিল আপ করতে গেলে যেগুলো সাবজেক্ট পড়তে হবে, সেই সব সাবজেক্ট কিন্তু এই পঞ্চায়েত সেক্রেটারি পদেও কিন্তু সেম সাবজেক্টই পড়তে হবে। তোমাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। তোমরা যদি এই সাবজেক্টগুলো আর এইগুলো পড়াগুলি একভাবে করো, তাহলে কিন্তু তোমাদের একসাথে 4টা ফর্ম ফিল আপ তোমরা করতে পারছো এই একই পড়াতে। তোমরা যে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জিকে আর এগুলো সাবজেক্ট যে পড়বা, তো এগুলো পড়াতে কিন্তু তোমাদের 4টা পদ এই পড়াতেই কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, তোমাদের কিন্তু এক এক পদের জন্য আলাদা আলাদা করে পড়তে হচ্ছে না। তো তোমরা এই বইগুলো ওই জন্য সেই জন্য এখন থেকে পুরো ভালো করে পড়া স্টাডি করে দাও, যেটাতে তোমাদের ইচ্ছা, সে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হোক বা সেক্রেটারি পদ হোক, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারাই ভাবছো যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে করতে চাও না, যেহেতু তোমরা হয়তো ভাবছো যে আমার স্নাতক পাস আছি বা বিএ পাস আছি, আমার কোনো কম্পিউটার ডিপ্লোমা করা নেই, আর যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই, তো এখন তো কম্পিউটার শিখতে গেলে তো সার্টিফিকেট এত তাড়াতাড়ি পাওয়া যাবে না। তো তোমরা কিন্তু 12 পাস এই সেক্রেটারি পদটাও কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু সেক্রেটারি পদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। কারণ এই নিয়ে তো অনেকে কনফিউশন আছে যে আমি তো বিএ পাস করছি কিন্তু আমার তো কোনো কম্পিউটারের সার্টিফিকেট নেই। তো তোমাদের ক্ষেত্রে এটা বলবো, তোমরা কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি পদেও ফর্ম ফিল আপ করতে পারো, এটাও একটা খুব ভালো পদ। এবার আমি থার্ড চলে আসবো, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদ। তো চলো দেখে নিই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে কি কাজ আছে, কি ব্যাপার আছে, এখানে কি করতে হয়, কি যোগ্যতা দরকার, আমরা সবটাই কিন্তু ভালো করে জেনে নিই। তো গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে কিন্তু 10th পাস মানে মাধ্যমিক পাসটা মাস্ট, মানে মাধ্যমিক পাস যারা আছো তারাই কিন্তু এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে ফর্ম ফিল আপ করতে পারবে। কারণ অনেকের মনে চিন্তাটা আছে যে আমি উচ্চ মাধ্যমিক পাস করিনি, আমি তো মাধ্যমিক পাস করে বসে আছি। অনেক ছেলে মেয়ে আছে, লক্ষ যারা মাধ্যমিক পাস করে বসে আছে, তো তারা কিন্তু এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো।
কিন্তু যেটা মেনলি মাধ্যমিক পাশে যাদের 50%-এর আপ নাম্বার আছে বা 50% নাম্বার আছে, তারাই কিন্তু এই সহায়ক পদের ফর্ম ফিল আপ করতে হবে। যাদের 50%-এর কম আছে, যারা মাধ্যমিকে 50% নাম্বার নেই, তোমরা কিন্তু আগে মার্কশিটটা দেখবে। যাদের 50% আছো বা 50% আপ আছো, তারাই কিন্তু এই পদের ফর্ম ফিল আপ করবে। যারা 50% নেই, তারা কিন্তু এই পদের ফর্ম ফিল আপ করতে পারবে না। তো চলো একটু আমরা জেনে নিই যে সহায়ক পদের কাজ কি কি। উচ্চপদস্থ আধিকারিকদের দৈনন্দিন যেটা কাজ, মানে যেটা যে উঁচু পদে যারা আছে, ধরো যে অ্যাসিস্ট্যান্ট পদে বা সেক্রেটারি পদে যারা আছে, এদের যেসব কাজকর্মগুলো আছে, সেই সব কাজকর্ম, বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্প, এইসব কিন্তু কাজে তাদেরকে সাহায্য করতে হবে। যারা সেক্রেটারি আছো বা যারা তাদের উঁচু লেভেলে, আপার লেভেলে যারা কাজ করছে, তাদের কিন্তু সহায়ক মানে তোমরা বুঝতে পারছো সাহায্যকারী। তো উঁচু পদে যারা আছে, তাদের কিন্তু নানা রকমভাবে সাহায্য করতে হবে, সেটাই কিন্তু এই সহায়ক পদের কাজ। তো যারাই উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশ করনি, তার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা কেউ কিন্তু মিস করবে না। তোমরা কিন্তু 50% নাম্বার থাকলেই এই সহায়ক পদে কিন্তু ফর্ম ফিল আপ অবশ্যই করবে। এবার 4 চলে আসবো আমি গ্রাম পঞ্চায়েত কর্মী। তো তোমাদের তার আগে বলে দিই, গ্রাম পঞ্চায়েত কর্মী কিন্তু প্রচুর প্রচুর লোক অ্যাপ্লাই করবে। গ্রাম পঞ্চায়েত কর্মী যেহেতু এটা 8 পাস থেকেই নিবে, তো 8 পাসটা কি বলতো, 8 পাসটা কিন্তু এটা কোনো বোর্ডের সার্টিফিকেট আসে না। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা কিন্তু এটা বোর্ড থেকে আসে, তো এটা কিন্তু কোনো বোর্ডের সার্টিফিকেট না, সেজন্য কিন্তু এটা স্কুল থেকেই দেওয়া হয়। সেই জন্য কিন্তু মানে এই সার্টিফিকেটটা কিন্তু স্কুল থেকেই পাওয়া যাবে। তো তোমরা যারাই ভাবছো আমি একবারে বেকারত্ব বসে আছি, আমি বেশি পড়াশোনাও করিনি, যারা 8 পাসটা, তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী পদের কিন্তু নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করতে পারো। আর এর মধ্যে কিন্তু ভ্যাকান্সিও প্রচুর আছে, এর মধ্যে শূন্যপদও প্রচুর। যেহেতু এর মধ্যে আবেদনও কিন্তু বেশি লোক করবে, সেহেতু কিন্তু এটাতে শূন্যপদও প্রচুর আছে। আর যে নিবে কর্মী, তো সেজন্য কিন্তু এর কোশ্চেনটাও অত হার্ড হবে না, খুব সহজ হবে। আর এর কাজটা কিন্তু অফিসেরও থাকবে, আবার গ্রাউন্ড লেভেলেরও কাজ থাকবে। শুধু যে তোমরা অফিসের কাজ করা ভাবছো সেটা নয়, এটা কিন্তু ফিল্ডেও কাজ করতে হতে পারে। তো এখানে মেনলি কি কাজ থাকবে চলো একটু তোমাদেরকে জানিয়ে দিই। এটি গ্রাউন্ড লেভেলের কাজ। আর পঞ্চায়েত অফিসে কিন্তু বেসিক সাপোর্ট দিতে হবে, ফাইলের আদান প্রদান করতে হবে, আর সাধারণ মানুষের সাথে কিন্তু যোগাযোগেরও কাজ করতে হবে। এইসব কাজ কিন্তু কর্মীর, মানে আমি যতটা মনে করি কর্মীর কাজ কিন্তু চারিদিক দিয়েই আছে, সেটা অফিসের বাইরে হোক বা অফিসের ভিতরে হোক, আবার লোকের সাথে সংযোগ স্থাপনের কথাই হোক, এইসব কাজই কিন্তু কর্মীদের করতে হবে। কিন্তু কর্মীর পত্রে যেহেতু প্রচুর ভ্যাকান্সি, তোমরা কেউই একদম বাড়িতে মানে হতাশ হয়ে বসে থাকবে না যে আমি সামান্যতম 8 পাস, তো আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো, আমার কি যোগ্যতাই বা আছে। তোমরা অবশ্যই করবে, যেহেতু এর কোশ্চেনটা কিন্তু একবারে হার্ড হবে না, কর্মী পদের কোশ্চেনটা কিন্তু একটু ইজি হবে। তো তোমরা বাড়িতে বসে না থেকে একবারে সবাই কিন্তু যারা 12 পাস তারা কিন্তু সহায়ক পদে, আর যারা স্নাতক পাস তোমরা কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি পদে, আর যারা কিন্তু 8 পাস তোমরা কিন্তু এই কর্মী পদে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। আর চেষ্টা করলে কি না হয় বলো, সবাই চেষ্টা করবে, আমি এটাই বলবো। তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য সবাই চেষ্টা করো, সবাই কিন্তু এই পরীক্ষায় বসো, দেখো ভালো করে মন দিয়ে পড়ো, তোমরা কিন্তু অবশ্যই সফল হবে। আর সাবজেক্ট নিয়ে যেটা তোমাদের চিন্তা, সাবজেক্ট কিন্তু প্রায় একই টাইপেরই আসবে, খালি কোশ্চেন হার্ড আর ইজি হওয়া নিয়ে ব্যাপার। যেমন তোমাদের বললাম ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জিকে, এই সব সাবজেক্ট থেকে কিন্তু এই 4টা যে পদ বললাম, এই 4টা পদেরই কিন্তু কোশ্চেন হবে। তোমরা যদি কর্মী পদে বা সহায়ক পদে যাও, তো সেখানে কিন্তু কোশ্চেনটা একটু ইজি হবে। আর তোমরা যদি সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পদে যাও, তাহলে কিন্তু কোশ্চেন একটু হার্ড হবে। কিন্তু সাবজেক্ট কিন্তু এগুলো পড়তেই হবে, আর লাস্টে তো ইন্টারভিউ থাকছেই। আর একটা যেটা মেন কথা, দেখো যারাই আমরা বেকার বসে আছি, আমরা তো স্বপ্নেও ভাবতে পারি না যে আমরা সরকারি চাকরি করবো বা সরকারি চাকরি আমরা পাবো। সবাই যেহেতু ফর্ম ছাড়ছে, তো আমরা সবাই একটা চেষ্টা করে দেখবো, আমাদের মনে এটাই ইচ্ছা যে এবার চেষ্টা করি। চেষ্টা করতে করতে তো অনেকের হয়ে যেতে পারে, সবাই এটাই হয়তো ভাবছো যে চেষ্টা করে যদি হয়ে যায়। এই 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 কথার উপরে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করবে। তো তোমাদেরকে আমি এটা বলে দিই, যেহেতু আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কোনো বেতন উল্লেখ করছি না, কারণ বেতনটা আমাদের জন্য কিন্তু অত ভাইটাল না। কারণ সমাজ, বিশেষ করে মেয়েরা তো জানে বা বোঝে যে আমাদের চাকরি হবে কি হবে না, আর বেতনের চিন্তা করে কি হবে। তো সেই জন্য কিন্তু আমি বেতনটা তোমাদের আলোচনা করছি না। তোমরা যদি কেউ চাও যে কোন পদের কি বেতন, তো তোমাদের কিন্তু আমি এটা কমেন্টে বলে দিতে পারবো বা অন্য ভিডিও করে দিতে পারবো যে কোন পদের কি বেতন আছে। তোমরা যদি বেতন কিছু কিন্তু তোমাদের উপর, তোমরা চাইলে তখনই কিন্তু সেই বেতনের উপরে আমি ভিডিওটা করবো। যেহেতু বেতনটা আমাদের জন্য তো ভাইটাল না, কারণ চাকরি তো সবাই জানে যে চাকরিটা তো পাওয়া অত সহজ না। ভালো করে পড়লে, মানে কর্মের ফল, ভালো কর্ম করলে তবে তো ভালো ফল পাবো। তো সেই জন্য সবাইকে আমি বলবো যে তোমরা আগে এক্সামের জন্য প্রিপেয়ার হও, তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও, আর তাহলে কিন্তু তোমরা
দাও, তাহলে কিন্তু তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করলে কিন্তু তোমরা এই এক্সামের জন্য পুরো প্রিপেয়ার হতে পারবে। তো একদম ফাঁকি দিও না, একবারে দেরি করো না, তোমরা কিন্তু ভালো করে পড়া শুরু করে দাও। আর আমি কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছি তোমাদের যে কী কী বই পড়তে হবে। আর তোমরা যদি তবুও ডিটেল ভালো করে বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে আরও ভালো করে কোনো ভিডিওর মাধ্যমে বা কমেন্ট করে তোমাদেরকে এই ব্যাপারটা ভালো করে ডিটেলস আরও জানিয়ে দেবো। আর একটা যেটা বড় কথা, তারাই তোমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি পদে ফর্ম ফিল আপ করবে, তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটাও কিন্তু একটু ভালো করে পড়ে নিও বা জেনে নিও। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাপারটাও কিন্তু কোথায় কী ঘটনা হচ্ছে এটা জানা আমাদের জন্য খুব দরকার। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অনেক কিছুই মানে শর্ট কোশ্চেন এমসিকিউতেও আসতে পারে এক্সামে, আবার তার সাথে সাথে ইন্টারভিউতেও কিন্তু অনেক কিছু ধরতে পারে। সেজন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াও কিন্তু খুবই খুবই জরুরি। আরও দুটো পদ যেটা আছে, যেমন ধরো ক্লার্ক, যেটা পঞ্চায়েতের ক্লার্কের পদ আছে, তো সেই ব্যাপার নিয়ে কিছু কথা বলি। তো ক্লার্কের ব্যাপারটা আমি বেস্ট পদ হিসেবে উল্লেখ এজন্যই করিনি, যেহেতু এটাতে কিন্তু টাইপিং দক্ষতা লাগবে। ক্লার্ক পদে উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে কিন্তু টাইপিং দক্ষতা লাগবে। ইংলিশে এত স্পিডে টাইপিং করতে হবে, বেঙ্গলিতে এত স্পিডে টাইপিং করতে হবে। তো বলি মোবাইল চালানোর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মোবাইলের টাইপটা আলাদা আর কম্পিউটারের যে টাইপটা সেটা কিন্তু একটু আলাদা। সেজন্য আমি এই পদটাকে বেস্ট বলে মনে করিনি। এই জন্যই যেহেতু সবাই কিন্তু, আমরা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বলি, সবাই কিন্তু টাইপিংয়ে এতটা দক্ষতা না, আমি যতটা জানি এতটা দক্ষতা না। সেজন্য ক্লার্কের পদে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও আর তোমরা যদি টাইপিংয়ে দক্ষতা হও বা তোমাদের পুরো দক্ষতা থাকে, তবে কিন্তু তোমরা ক্লার্ক পদে, পঞ্চায়েতের ক্লার্ক পদে নিয়োগ করতে পারবে। আর যেহেতু আমি মনে করি যে বেশিরভাগ ছেলেমেয়েরাই ক্লার্কের পদের জন্য ফর্ম ফিল আপ তোমরা করবে না, এই কারণে যেহেতু টাইপিংয়ের দক্ষতা কিন্তু সবার মধ্যে নেই। আর তোমাদের মধ্যে যদি সেই 100 জনের মধ্যে যদি তোমাদের 20 জনের টাইপিংয়ে দক্ষতা থাকে, তাহলে তোমরা অবশ্যই ক্লার্ক পদে কিন্তু ফর্ম ফিল আপ করবে। আর তোমরা যদি মনে করো যে না আমি টাইপিংয়ে এতটা দক্ষতা নেই বা টাইপিং আমার এতটা স্পিড নেই, ইংলিশে বা বেঙ্গলিতে, অনেকেই আছে ইংলিশে থাকে অথবা বাংলায় থাকে না, তো সেই জন্য বলছি তোমরা যদি ইংলিশে আর বেঙ্গলিতে দুটোতে যদি তোমাদের টাইপিংয়ের পুরো দক্ষতা থাকে বা স্পিড থাকে, তাহলে কিন্তু তোমরা এই ক্লার্ক পদে ফর্ম ফিল আপ করবে। যাদের ভাববে দক্ষতা নেই, তারা কিন্তু তোমরা এই ক্লার্ক পদ বাদ দিয়ে আর যেগুলো আমি 4টা বেস্ট পদ দেখালাম সেগুলোতে ফর্ম ফিল আপ করবে। আর একটা যেটা পদ বলি সেটা হচ্ছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়ক পদটাতে তারাই অ্যাপ্লাই করতে পারবো যারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং করা আছো। সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করা আছো তারাই কিন্তু নির্মাণ পদের ফর্ম ফিল আপ করতে পারবে। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং তো আমরাও জানি যে অনেকেরই করার নেই, তো এটাতে খুব কম সংখ্যক লোকই আর কি এটাতে ফর্ম ফিল আপ করবে। সেই জন্যই বলছি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করা আছো তারা এটাতে ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু আলটিমেটলি আমার কাছে 4টা বেস্ট পদ কিন্তু এই 4টাই, যেটা আমি ফার্স্ট থেকে আলোচনা করছি: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সহায়ক আর পঞ্চায়েত কর্মী। তা আমার মতে তো এই 4টা বেস্ট পদ। তোমাদের মতে কি, বা তোমরা কিসে কিসে ফর্ম ফিল আপ করতে চাও একটু আমাকে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব ও একটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছাতে পারে। আর যাদেরই মনে এই পঞ্চায়েতে কোন পদে নিয়োগ করব, কোন পদে ফর্ম ফিল আপ করবো, যাদের মনে এই নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের যেন মনের প্রশ্নটার সমাধান তারা এই ভিডিওতে পেয়ে যায়। সেজন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো আমি, তোমরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে কিন্তু এই ভিডিওটা সকলের কাছে পৌঁছায়। এতটুকুই, নমস্কার।